বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, যিনি দীর্ঘদিন এই অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব করে সংসদে দায়িত্ব পালন করেছেন। একই সাথে আজকে যিনি প্রতিদ্বন্দ্বী আছেন জনাব নাসির উদ্দিন চৌধুরী, আমি তার সুস্থতা কামনা করি এবং এই ভাটি অঞ্চলের মানুষের জীবনের পরিবর্তন করার জন্য যারা চেষ্টা করেছেন সময়ে সময়ে, সকলকেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। তো 2 দিন থেকে আমি এই কথা বলছি যে একটা দেশে নির্বাচন কেন দরকার। এই যে 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন হবে, কেন এটা না করলে অসুবিধা কি? যা আছে তো আছে, ভালোই তো আছে। আপনিও চলছেন, আমিও চলছি, আমরাও খাচ্ছি, আপনারাও খাচ্ছেন, আপনারাও ঘুমাচ্ছেন, আমরাও ঘুমাচ্ছি। তো নির্বাচনের আর দরকার কি? এরকম একটা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কি করা হয় এবং একটা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটা দেশের জন্য অপরিহার্য কি করার জন্যই এই নির্বাচনের আয়োজন করা হয়। এই 12 তারিখে যে নির্বাচনের আয়োজন করা হচ্ছে, এটি শুধুমাত্র একটি ভোট নয়। এই 12 তারিখের নির্বাচনের পরে যারা সংসদে যাবেন, সংসদ যারা গঠন করবেন, সংসদে যারা ভূমিকা রাখবেন, তারা আগামীর 100 বছর 200 বছর বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব পালন করবেন। নড়াচড়া করো, বসো না, বন্ধ করে দিব এগুলো করলে। এই 100 বছর 200 বছর যারা একটা দেশ পরিচালনা করবেন, দেশ পরিচালনার জন্য পরিকল্পনা করবেন, একটা দেশকে সামনের দিকে অগ্রসর করে নেওয়ার জন্য যুক্তি তর্ক উপস্থাপন করবেন, তাদেরকে বাছাই করে সারা বাংলাদেশের 300 জায়গা থেকে এক এক করে বাছাই করে সংসদে পাঠাতে হবে, যেন তারা সংসদে গিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এটা কোনো ছেলে খেলার নাম না, এইটা নিজের শখ খায়েশ মিটানোর নাম না। সংসদে আমি যাব আমার খায়েশ মিটানোর জন্য, এইটা কোনো দাবি হতে পারে না। সংসদে যাব, বাংলাদেশের 18 কোটি মানুষ, তাদের কথা হবে, আলোচনা হবে, পক্ষে বিপক্ষে কথা হবে, তুমুল বিতর্ক হবে। একজন পক্ষে বলবেন, আরেকজন তার জবাব দিবেন, আপনারা সেগুলো দেখতে পাবেন। এর মাধ্যমে বাংলাদেশে যে সিদ্ধান্ত গৃহীত হবে, এই সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য নির্ধারিত হবে। আমি মাঝে মাঝে একা একা বসে চিন্তা করি যে আসলে আমরা কারে পাঠাবো। ধরেন আমি প্রার্থী না, আমি ভোটার। ধরে নেন আমি আপনাদের সামনে নাই, আমিও আপনাদের মধ্যে একজন ভোটার। তো আমি কাকে পাঠাবো? আমি এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য কোন মানুষকে সিলেক্ট করব? এটা তো শুধু দলাদলির নাম না। কে আওয়ামী লীগ করতো, কে বিএনপি করে, কে জামাত করে, কে এটা করে, কে ওইটা করে, এগুলার নাম তো এটা নয়। এইটা হলো এমন একটা সিদ্ধান্তের নাম, যে সিদ্ধান্তের কারণে শুধু দিরাই সাল্লা না, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন কানুন, বাংলাদেশের ভবিষ্যৎ গতিবিধি কোন দিকে যাবে, এটা যদি সঠিকভাবে নির্ধারণ করা না যায়,
সময় হয়েছে শোনা যায়? শোনা যায়? একটু ডিস্টার্ব করলে কি কথা বলা যাবে? না দাঁড়া, ফরা ঠিক করো। কি বক্তৃতা! শোনা যায়? আমার কথা শোনা যায়? শোনা যায় না। ভালো মাইক টেক ফিট করতে হয় তো। আপনারা সব লাইনে পা দিয়ে ওই তো অনেকেই তো লাইনে আছে লাইনে পারা তারেন জাহিদ হো এখন শোনা যায়? শোনা যায়? কাছে দূরের প্রশ্ন না তো, এটা ব্যাখ্যা। কাছে দূরে দিয়ে কি হবে? এটা সাউন্ড সিস্টেম ঠিক নেই। বক্সের লাইন শোনা যায় না? বক্সের লাইন বক্সের লাইন কথা বললে শোনা যাবে একটু ধৈর্য ধরেন কথা বললে শোনা যাবে একটু তাড়াতাড়ি তারা কথা বন্ধ করেন এটাই শোনা যাচ্ছে ঠিক আছে, শোনেন। আহা, এত লোকে কথা বলতে হবে না। যখন অসুবিধা হয় তখন উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, চুপ থাকতে হয়। তো আমি বলছিলাম যে আমি যদি ভোটার হইতাম, ধরেন আমি ভোটার, আমি তো এখনো ভোটার, আমার তো একটা ভোট আছে, আমাকেও তো কাউকে না কাউকে ভোট দিতে হবে। আমি কি আমার নিজেকে ভোট দিব? কাকে দিব ভোট? আবার আবার অসুবিধা হয়েছে? আর শোনা যাচ্ছে না? না না, শোনা যাচ্ছে। আমি যদি একজন আপনার মতো ভোটার হই, ধরেন আমি প্রার্থী না, আমিও আপনার মতো একজন ভোটার, তাহলে আমাকেও তো একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি কাকে ভোট দিব। সবচাইতে উত্তম কি হইতো জানেন? উত্তম হইতো যদি প্রার্থীকে এই কথা বলা হইতো, তুমি এখান থেকে সরে যাও, তৌহিদ গোবিন্দ থেকে। এখানে সবচাইতে উত্তম সিস্টেম হইতো যদি প্রার্থীকে বলা হইতো যে আপনি নিজের ভোট নিজেকে দিতে পারবেন না। এগুলো শুনেছেন কোনোদিন? পৃথিবীতে এরকম দেশ আছে যে সমস্ত দেশে যারা নির্বাচনে দাঁড়ায় তারা নিজেদেরকে নিজের ভোট দিতে পারে না। তো আমাদের এখানে যদি এরকম হইতো যে আমি একজন প্রার্থী, আরো প্রার্থী আছে, আমাদেরকে অপশন দেওয়া হতো যে আপনার ভোট আপনাকে দিতে পারবেন না, কাকে ভোট দিবেন দেন। এই সিস্টেম যদি
এমন যদি সিস্টেম হতো যে আমার ভোট আমাকে দিতে পারবো না, এখন আমাদের দেশে কি হয়? এখন যে প্রার্থীও প্রার্থীকে ভোট দিতে পারে। যদি এমন হতো যে প্রার্থীকে ভোট দিতে পারবে না, তাহলে আমার সামনে অপশন দাঁড়াতো যে আমি আমার ভোটটা কাকে দিব। কি জন্য দিব? এটা তো পার্লামেন্ট নির্বাচন, এটা সংসদ নির্বাচন। সংসদের কাজ কি? সংসদে যিনি সদস্য হবেন তাকে সংসদে যেতে হবে, সংসদে গিয়া যুক্তিতর্ক উপস্থাপন করতে হবে, সংসদে গিয়া সংবিধানের কথা বলতে হবে, পক্ষে বিপক্ষে তুমুল বিতর্কে অংশগ্রহণ করতে হবে। তুমুল বিতর্কে অংশগ্রহণ করার পরে প্রাইম মিনিস্টার যা বলবে, বিরোধী দলীয় নেতা যা বলবে, তার জবাব সংসদ সদস্যরা যদি সঠিকভাবে দিতে না পারেন, তাহলে একটা প্রাণবন্ত সংসদ গঠন করা সম্ভব হবে না। সংসদে গিয়ে যদি পিছন কাতারে বসে থাকতে হয়, সংবিধানের আলোচনায় অংশগ্রহণ করা না যায়, আইন গঠনের আলোচনায় অংশগ্রহণ করা না যায়, ভবিষ্যৎ 100 বছরের পরিকল্পনায় অংশগ্রহণ করা না যায়, তাহলে শুধুমাত্র 12 তারিখের নির্বাচনে পাশ করে ব্যক্তির লাভ হতে পারে, জনগণের কোনো লাভ হবে না। আমরা যাদেরকে সংসদে পাঠাতে চাইব, যদি আমার এই নিয়ম এখানে চালু থাকতো যে আমার ভোট আমাকে দিতে পারবো না, বিশ্বাস করেন আমি ভোট দেওয়া থেকে বিরত থাকতাম। কারণ আমি এখানে যারা কন্টেস্ট করছেন, যারা নির্বাচনে দাঁড়িয়েছেন, যারা সংসদের সদস্য হবেন, আমি তো এরকম লোক এখানে দেখি না যিনি সংসদে গিয়ে আমাদের পক্ষে, সংবিধানের পক্ষে, আইনের পক্ষে, দিরাইশাল্লার মানুষের পক্ষে তুমুল বিতর্ক গড়ে তুলতে পারবে। এই ধরনের কোন প্রার্থী আমার চোখের সামনে আপাতত পড়ছেন না। তাহলে আমি কাকে ভোট দিব? আমি তো বিরত থাকবো, আমি তো এটা নষ্ট করব না। আমি কেন এটা নষ্ট করব? আচ্ছা বলেন, আপনি যখন রাস্তায় চলবেন তখন আপনি 5 জনকে সাথে নিয়ে যেতে পারবেন, আপনি যখন সংসদে যাবেন তখন কি 5 জনকে সাথে নিয়ে যেতে পারবেন? আপনি যখন সংসদে যাবেন তখন 5 জনকে সাথে নিয়ে গেলেন, আপনি যখন বক্তব্য দিবেন তখন কি নিজের বক্তব্য আরেকজনের গলায় দিতে পারবেন? নাটক, গান, কবিতা, ডাক্তারি, উকালতি, সংসদ সদস্যগিরি একজনেরটা আরেকজনে করতে পারে না। এক কিচ্ছা শোনেন, এক কিচ্ছা শোনেন। কিচ্ছা হলো একটা গানের আয়োজন করেছে, গজল গাওয়া হবে, গজল। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন প্রথম বর্ষে, তখন আমরা এই মামলাটা পড়েছিলাম। পৃথিবীর এক বিখ্যাত দেশে গানের আয়োজন করা হয়েছে, গজল গাইবে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা দাওয়াত দিয়েছে, গজলের আয়োজন হয়েছে। হাজার হাজার লোক টিকিট কেটেছে, $4000-5000 একটা টিকিটের দাম। মানুষ আগামীকালকে গজল, বিখ্যাত শিল্পীর, সবচাইতে গুরুত্বপূর্ণ শিল্পী, তিনি এসে আগের দিন বললেন আমার গলাটায় বেশি কাজ করতেছে না, আগামীকালকের মঞ্চে আমার পক্ষে গান গাওয়া সম্ভব হবে না। যারা আয়োজন করছে এদের মাথায় তো আসমান ভেঙে পড়ছে। আরে বাবা, গজলের জন্য শুনতে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার খরচ করে মানুষকে আয়োজন করলাম, এখন শিল্পী বলে তার গলা নাকি ফ্যাস ফ্যাস করতেছে। তাহলে আগামীকালকে আমরা যে আয়োজন করলাম আমাদের কি হবে? লোকগুলা কয়েকবার শিল্পীকে অনুরোধ করেছে, শিল্পী বলছে নো, আমি পারবো না, আমি সরি। সবাই কোর্টে গেছে, কোর্টে গিয়া বলে আপনি তো এভাবে পারবেন না, তো আমরা এখন আদালতে আসছি, আদালত আপনাকে আদেশ দিবে, আদেশ দিলে বাধ্য করবে আগামীকালকে গান গাইতে হবে। কোর্টে গিয়া মামলা শুরু হয়েছে, পক্ষে বিপক্ষে আর্গুমেন্ট হচ্ছে।
জজ সাহেব কয়, আমি যদি একটা আদেশ দেই যে আগামীকালকে গান গাইতে হবে, আর ওনার গলায় যদি কাজ না করে, আমার আদেশের কি দাম থাকবে? তো আগামীকালকে গলায় কাজ না করলে আপনি জজ বলেন, ব্যারিস্টার বলেন, সাথে আরো 5 জন নেন, সারা দিরাই সাল্লার লোকরে যদি সাথে নেন, আপনার গলায় যদি কাজ না করে, জীবনেও আপনি পার্লামেন্টে ভূমিকা রাখতে পারবেন না। পার্লামেন্ট এমন এক জিনিস, এটা জোড়া তালি দেয়া চলে না। পার্লামেন্ট তো আপনার কথা আপনাকে বলতে হবে, দিরাই সাল্লার কথা তো আরেকজন বলতে পারবে না। আপনি দিরাই সাল্লার পক্ষে যদি কথা বলতে চান, আমি যদি কথা বলতে চাই, আমার কথা, আমার পরিকল্পনা আমাকে এই সংসদে তুলে ধরতে হবে। আমার পরিকল্পনা আমি যদি সংসদে তুলে ধরতে না পারি, এইদিকে ধরলাম হলো চেয়ারম্যান সাহেবকে, এইদিকে ধরলাম কি বলে নুরুল আলম সাহেবকে, ওইদিকে ধরলাম রেজাউল সাহেবকে। আমি যা চিন্তা করি, এই চিন্তা কি রেজাউল সাহেব করতে পারবেন? তাহলে রেজাউল সাহেব সংসদে কি করবেন? কামটা কি তা? আমি দেখেছি দিরাই সাল্লার সামনে কে নির্বাচিত হলো, কে নির্বাচিত হলো এটা প্রশ্ন না। প্রশ্ন হলো দিরাই সাল্লার মানুষের সামনে সবচাইতে বড় প্রশ্ন, আগামীর সংসদে তারা যাকে সদস্য হিসেবে প্রেরণ করবেন, তিনি সংসদে গিয়ে ভূমিকা রাখতে পারবেন কি পারবেন না, এইটাই মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সংসদে যদি কেউ ভূমিকা রাখতে না পারে, তাহলে আমরা আমাদের মূল্যবান ভোট প্রদান করে কি কারণে নিজের মূল্যবান ভোটটা নষ্ট করব, এটা আমি চিন্তা করে উঠে দেখতে পারি না। আপনারা কি বুঝতে পারেন কেন ভোট দিবেন? কোথায় কেন? ধরেন আপনি দাঁড়িপাল্লায় ভোট দিলেন, সকালেও বলছে এই কথা, দাঁড়িপাল্লায় ভোট দিলেন, তো দাঁড়িপাল্লার কি হাত পা আছে? ধানের সরায় ভোট দিলেন, এটার কি আলাদা হাত পা আছে? ধান আসতে কি পরিমাণ সময় লাগে? ধান করতে গেলে প্রথমে আপনাকে বীজ আনতে হবে, জ্বালা ফেলতে হবে, ক্ষেত রেডি করতে হবে, হাল চাষ করতে হবে, লাগাইতে হবে, কীটনাশক দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, এক সময় ধান বড় হবে, এরপরে সোনালী ধান হবে, এটা কাটতে হবে, এরপরে কাটার পরে এটাকে সিদ্ধ দিতে হবে, ব্রয়লার মেশিনে পাঠাইতে হবে, চাল বের করতে হবে, তারপরে খাওয়ার মতো উপযোগী চাল আপনি খুঁজে পাবেন। দাঁড়িপাল্লা সবার বাড়িতে তো দাঁড়িপাল্লা আছে, তো সবার বাড়িতে দাঁড়িপাল্লা থাকলে লাভ কি? সব দাঁড়িপাল্লায় কি সঠিক ওজন হয়? দেখেন না, পাল্লার ডাইনে একটা বামে একটা, নিজ দিক থেকে একটা 200 গ্রামের পাথর লাগাই দিবেন, পাথর লাগাই দিয়ে আপনি 800 গ্রাম 1000 গ্রাম বানাই ফেলতে পারেন না? পারে? মানুষ করে? তাহলে বোঝা গেল ওই দাঁড়িপাল্লা যার জীবন নাই, ওই ধানের জীবন নাই, ওই দাঁড়িপাল্লা নিজে কথা বলতে পারে না, ওই ধান নিজে মানুষকে স্বস্তি দিতে পারে না। নিজে যদি স্বস্তি দিতে পারতো, তাহলে ধান নিজেই কথা বলতে পারতো, দাঁড়িপাল্লা নিজেই কথা বলতে পারতো। ওই দাঁড়িপাল্লার পিছনে, ধানের পিছনে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো কে? তার প্রধান লোক হিসেবে আপনাদের সামনে আসছেন, তিনিই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। মার্কাটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ মার্কার পিছনের ব্যক্তিটা। মার্কার পিছনে যদি সঠিক ব্যক্তি ফিট না হয়, মার্কার পিছনে যদি উপযুক্ত লোক না আসে, মার্কার পিছনে যদি শক্তিশালী লোক প্রতিষ্ঠা করতে না পারেন, দিরাই সাল্লার উন্নয়ন আগামী 50 বছরেও করতে পারবেন না। সত্যিকার অর্থে যদি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয়, তাহলে পরিকল্পনা পেশ করেন। কি করবেন, আমরা কি করব, পরিকল্পনা দেই, মানুষকে বলি যে আমি 1 নম্বরে এই কাজ করব, 2 নম্বরে এই কাজ করব। আপনারাও বলেন 1 নম্বরে কি কাজ করবেন, 2 নম্বরে কি কাজ করবেন, মানুষের সামনে দেখান, মানুষ বিশ্বাস করুক, দেখো কে সঠিক বলে কে বেঠিক বলে। এরপরে নির্বাচিত হওয়ার পরে কি করবেন, কতদিনের মধ্যে কি করবেন, এই পরিকল্পনা যদি প্রকাশ করতে পারেন, আমি মনে করি এটাই হলো দিরাই সাল্লার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ রাজনীতি। দেখেন, এই আমাদের পরিকল্পনা, আমরা আপনাদের জন্য এই কাজ করব। এর ভিতরে 20টা আলাদা আলাদা কাজের তালিকা আছে।
এটা আমি সমস্ত ইউনিয়নে বিতরণ করতে বলেছি, অনলাইনে বিতরণ করতে বলেছি, সরকারকে দিতে বলেছি, রিটার্নিং অফিসারকে দিতে বলেছি, সহকারী রিটার্নিং অফিসারকে দিতে বলেছি। আমি সবচেয়ে খুশি হইতাম যে আজকে এই সমাবেশে 2 প্রার্থী যদি উপস্থিত থাকতে পারতাম, আমরা একজন আরেকজনের সঙ্গে বিতর্ক করতাম আর আপনারা বিচারকের ভূমিকা পালন করতেন। এরপরে আমরা দেখতাম গণতন্ত্রের সৌন্দর্য কাকে বলে। এইখানেই নির্ধারিত হয়ে যেত যে সাল্লা গ্রামের যে সেন্টার আছে, সাল্লার মানুষ এই 2 প্রার্থীর মধ্যে কাকে বেছে নিবে, এটা আজকেই নির্ধারণ করে ফেলা সম্ভব ছিল। আসেন না, আমি তো কয়েকবার বলেছি যে আসেন, ওপেন আসেন। সাল্লায় একটা আমরা ওপেন বিতর্কের আয়োজন করি, আপনারা আসেন। আবার দিরায় একটা ওপেন বিতর্কের আয়োজন করে আপনারা আসেন। হাজার হাজার মানুষ আসুক, তারা দেখুক। অনলাইন, অফলাইন, টেলিভিশন, ফেসবুক, ইউটিউব সব জায়গায় লাইভ সম্প্রচার করি আমরা, আমাদের খরচে করি। আপনারা খরচ করতে না চাইলেও আমরাও খরচের ব্যবস্থা করে দিব, দিয়ে একটা অনলাইন পরিচালনার ব্যবস্থা হোক। দেশে বিদেশে দিরাই সাল্লার লোকেরা দেখো যে দিরাই সাল্লায় প্রার্থীগণ তাদের সামনে কি পরিকল্পনা তুলে ধরছেন, কিভাবে একজন প্রার্থী প্রশ্নের উত্তর দেন, কিভাবে একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে সম্মান দেখান, কিভাবে একজন প্রার্থী আরেকজন প্রার্থীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাঁকা কথা বলেন, কিভাবে সোজা কথা বলেন। এই রকম একটা মিনি পার্লামেন্ট যদি দিরাই সাল্লায় বসানো যেত, তাহলে এখানেই দিরাই সাল্লার মানুষ সিদ্ধান্ত নিতে পারত সত্যিকার অর্থে 12 তারিখে তারা কোন মার্কায় ভোট দিতে চায়। কিন্তু এই সমস্ত সুন্দর আয়োজনে রাজি হইতে চান না। কেন চান না? কেন চান না? এটা তো কিসের মন বলে পুলিশ পুলিশ তো চান না কেন? আমি তো চাই, আমি চাই, আমি এটা ওপেনলি বলতে চাই। চলেন সাল্লার শাহিদ আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে আগামী 8ই ফেব্রুয়ারি আমরা একটা জনসমাবেশ করব। এটা ঐক্যের জনসমাবেশ হবে। এই জনসমাবেশে আমরা পরস্পর পাশে পাশে থেকে বক্তৃতা দেই। আমি আমাদের কথা তুলে ধরি, আপনারা আপনাদের কথা তুলে ধরেন। এরপরে আমি আপনাকে প্রশ্ন করি, আপনি উত্তর দেন, আপনি আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দেই। এই উত্তর প্রশ্নের ভিত্তিতে জনগণ যাকে উপযুক্ত মনে করবে, জনগণের সিদ্ধান্ত অনুযায়ী সেই দিরাই সাল্লার সংসদ সদস্য নির্বাচিত হবে। সত্যিকার অর্থে যদি গণতন্ত্র দেখতে চান, এই পথে হাঁটতে হবে। এই পথে না হেঁটে কেমন জানি বকা বকি, এই গালাগালি, এই গুতাগুতি, এই খুশা খুশি, আমার তো মনে হয় মানুষ এগুলা কখন করে? মানুষ নিজের যখন কোনো এজেন্ডা থাকে না, নিজের যখন কিছু বলার থাকে না, তখন অন্যের পায়ে ল্যাং মারা ছাড়া আর কোনো উপায় থাকে না। আপনি গ্রামের বিচারে দেখবেন, গ্রামের বিচারে কি হয়? গ্রামের বিচারে শেষ পর্যন্ত কোনো পয়েন্ট না পাইরা বলে, তোরে আমার বাড়ির সামনে দিয়ে হাইটে যেতে দিব না। তো এতক্ষণ কি হয়েছে? পক্ষে বিপক্ষে বলছে, হাত পারতেছে না, তো দলিল নাই, দস্তাবেজ নাই, মামলার কাগজ নাই, ডকুমেন্ট নাই, শেষ পর্যন্ত বিচারে হারে যাবে। শেষ পর্যন্ত বলে, দাঁড়া, বিচারে কি শেষ? বিচারের পরে হাইটে যাবি কোন রাস্তা দিয়ে? ওই রাস্তা দিয়ে তোর হাইটে যেতে দিব না। আমি মনে করি দিরাই সাল্লার রাজনীতিতে একটা সুন্দর পরিবেশ আনা দরকার। দিরাই সাল্লার রাজনীতিতে একটা গঠনমূলক পরিবেশের জন্ম দেওয়া দরকার। দিরাই সাল্লার রাজনীতিতে এক টেবিলে বসে নেতারা আলোচনা করতে পারে, এই মেসেজটা সারা বাংলাদেশের মানুষকে দেওয়া দরকার। সত্যিকার অর্থে বাংলাদেশের জাতীয়ভাবে যা যা করা সম্ভব, এইবার আমরা নির্বাচন কমিশনকে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে চলেন বাংলাদেশে নতুনত্ব আনি। তো প্রধান নির্বাচন কমিশনার আমাকে বললেন, কি নতুনত্ব চান? বলে, 1 নম্বর নতুনত্ব চাই, প্রধান রাজনৈতিক দলের নেতারা টেলিভিশনে বিতর্ক করবে, সারা বাংলাদেশের মানুষ এই বিতর্কটা সরাসরি দেখার সুযোগ পাবে। আবার প্রতিটা আসনে আসনে একটা বিতর্ক আয়োজন করবেন। এই বিতর্কটা আয়োজন করবেন ডিসি সাহেব।
যিনি হলেন রিটার্নিং অফিসার। এখানে বসাবেন এক পক্ষের আসনের পক্ষের লোক, আরেক পক্ষের আসনের বিপক্ষের লোক। তারা বসে একটা তুমুল বিতর্ক অনুষ্ঠান করবেন। পুরা ওই জেলার সকল টেলিভিশন, সকল ফেসবুক, সকল ইউটিউবে তা দেখানো হবে। নির্বাচন কমিশনের প্রধান আমাকে বললেন, আপনারা তো এই কাজে খুব রাজি, কিন্তু অপর পক্ষ রাজি হবে কিনা আমার তো মনে হয় না। তো রাজি হন না কেন? উন্দুর আছে নাকি? রাজি না হওয়ার মানে তো ইঁদুর আছে। ধরে আমি তো, আমাকে যদি এখন বলা হয়, একেবারে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, যদি বলা হয় আগামীকালকে এই অনুষ্ঠানের আয়োজন হবে, আমি এখন স্টপ করে দিয়া হেলিকপ্টার দেওয়া হলেও ঢাকায় গিয়ে এই আয়োজনে অংশগ্রহণ করতে চাই। আমরা বলতে চাই 5ই আগস্টের পরে বাংলাদেশে আর বস্তা পচা রাজনীতি চলতে দেওয়া হবে না। 5ই আগস্টের পরে চাঁদাবাজি করবেন, রাস্তা থেকে চাঁদা নিবেন, মানুষের বিল্ডিং থেকে চাঁদা নিবেন, মানুষকে যন্ত্রণা করবেন, জেলে পাঠাবেন, ভুয়া মামলার আসামি করবেন। 5ই আগস্টের পরে এই পচা রাজনীতি আমরা আর হইতে দিতে চাই না। সত্যিকার অর্থে যদি রাজনীতি করতে চান, আসেন, ওপেন বিতর্ক হোক, সকলকে স্বাধীনতা দেন, সবাই তার কথা বলুক, সবাই পক্ষে বিপক্ষে বলুক, জনগণ তার বিচার করবে কে ভালো কে খারাপ। এর বাইরে গিয়ে যদি নিজের পকেটে রেখে মেকানিজম করে নির্বাচন করতে চান, তাহলে এই স্বপ্ন দিবা স্বপ্ন থেকে যাবে, কোনো দিনেই বাস্তবে রূপান্তর করতে পারবেন না। সাবধান হওয়ার সময় এসেছে। আমি শুনেছি কোন কোন গ্রামে গিয়া নাকি থ্রেট দেয়। আচ্ছা বলেন তো দেখি, একটা লোক আরেকটা লোকরে কখন থ্রেট দেয়? এর মানে সে মনে করতেছে এই লোকটা সম্ভবত ভোটটা উল্টা দিয়ে দিবে নাকি? আর থ্রেট দেয় কেন? মনে মনে ভাবছে একটা ডর। এই ডরটা কি? যদি ভোট দিয়ে দেয় আমার কি হবে, যদি ভোট দিয়ে দেয় আমার কি হবে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, দিনাইশাল্লার এই প্রান্ত থেকে ওই প্রান্ত, সাতপাড়া থেকে শুরু করে এই দুর্লভপুর পর্যন্ত, শ্যামনগর পর্যন্ত, এখান থেকে শুরু করে সাউদেশ্রী, ওখান থেকে শুরু করে মারকলি, ওইখান থেকে শুরু করে একেবারে বোয়ালিয়া বাজার পার হয়ে লাস্ট গ্রাম পর্যন্ত, ওইদিকে গেলে আছে হোসেনপুর বাজার, এবং তারপরে আছে টানাখালী বাজার পার হয়ে ওই পাশ থেকে ধিতপুর পর্যন্ত, ওই পাশ থেকে আছে শরীফপুর পর্যন্ত, ওই পাশ থেকে আসে ভাটিপাড়ার শেষ পর্যন্ত, ওই উদ্দরপুর, ওই পাশ থেকে আছে রফিনগর ইউনিয়নের লাস্ট মাথা, এইদিকে আছে আটগাঁও, নিজগাঁও, বরগাঁও, ইয়ারাবাজ, বাজারকান্দি, এবং তারপরে আছে রাউতলা পর্যন্ত। জনগণের মধ্যে যে আগ্রহ দেখা যায়, বিদেশিরা যেভাবে জেগে উঠেছেন, নতুন প্রজন্মের মানুষরা যারা জেগে উঠেছেন, দাড়িপাল্লা ছাড়া আর কোনো উপায় আমি দেখছি না। দাড়িপাল্লা এখন আর কোন দলের চিহ্ন রয়েছেন নাই। দাড়িপাল্লা এখন বাংলাদেশের মানুষের, লক্ষ কোটি মানুষের মনের ভিতরে একটা বড় ঢেউ তৈরি করে ফেলেছে। এই দাড়িপাল্লার মাধ্যমে ইনসাফ নিশ্চিত হবে। এই দাড়িপাল্লার মাধ্যমে মানুষ তার অধিকার ফিরে পাবে। এমনকি একজন বিরোধী দলীয় নেতাও তার অধিকার পরিপূর্ণভাবে ভোগ করতে পারবে। আমি আপনাদেরকে একটা অনুরোধ জানিয়ে চলে যাই। 8 তারিখে সাল্লায়, 9 তারিখে দিরাই, দুইটা ঐক্যের সমাবেশ হবে। 8 তারিখে দুপুর 2টায় শাহেদ আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে, 9 তারিখে দুপুর 2টায় দিরাইতে হবে। আমরা চেষ্টা করছি দিরাই স্টেডিয়ামে সেই মিটিং করার। যদি এই দুইটা মিটিংয়ে সারা দিরাই সাল্লার আশপাশ, সুনামগঞ্জ, ইভেন কি সিলেট, এমনকি আশেপাশের জগন্নাথপুর, ওই দিক থেকে আছে শান্তিগঞ্জ, এদিক থেকে আছে জামালগঞ্জ, এই জায়গাগুলো থেকে হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করবেন। এই সমাবেশগুলোতে শিক্ষক, ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, কৃষক, নারী, পুরুষ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের মানুষ দলে দলে অংশগ্রহণ করে হিন্দু মুসলমান মিলে 8 এবং 9 তারিখ দিরাই এবং সাল্লায় যে দুটি সমাবেশ অনুষ্ঠিত হবে, এই দুটি সমাবেশের মাধ্যমে দিরাই সাল্লায় মানুষের মাঝে একটি ঐক্য গড়ে তোলার ডাক দিব আমরা। এই 8 এবং 9 তারিখে যে ঐক্য গড়ে তোলা হবে, এটি বাংলাদেশের ইতিহাসে বা দিরাই সাল্লার ইতিহাসে শুধু নয়, বাংলাদেশের ইতিহাসে
ঐক্যের এক নতুন নজির স্থাপন করা হবে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, 8 তারিখ মিস করবেন না, 9 তারিখে দিরাইতে মিস করবেন না। যার যা অবস্থান আছে তা নিয়ে সাল্লাহ এবং দিরাইতে অংশগ্রহণ করে আমরা দিরাই সাল্লায় একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই। এই সংস্কৃতিতে হিন্দু মুসলমান থাকবে, এই সংস্কৃতিতে কৃষক, শ্রমিক, জনতা, ব্যবসায়ী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, ব্যবসায়ী সকলে মিলে একসাথে আমরা দাঁড়াবো। আমার মনে হয় এই 8 এবং 9 তারিখের সমাবেশের পর, মিটিং এর পর যে ঢেউ উঠবে, জনগণের ঐক্যের যে ঢেউ উঠবে, 12 তারিখে দাঁড়িপাল্লাকে হারানো কারো পক্ষেই সম্ভব হবে না। এই 12 তারিখ আমি আপনাদেরকে শেষ অনুরোধ জানাই, এই দিরাই সাল্লাহ আমাদের জন্মভূমি। এই জন্মভূমিকে আমরা ভালোবাসি, এই জন্মভূমির মানুষকে আমরা ভালোবাসি। এই জন্মভূমিকে সকলে মিলে একসাথে হয়ে আমরা গঠন করতে চাই। আপনারা দিরাই সাল্লাহকে গঠন করার ক্ষেত্রে সকলে আমাদেরকে সহযোগিতা করতে রাজি আছেন? দেখেন, এই হাতগুলো একসাথে হয়ে যে শক্তি সঞ্চিত হবে, এই শক্তি বাংলাদেশের প্রতিটা কিনারে গিয়ে এই ঢেউ লাগতে বাধ্য হবে। সকলেই ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।